দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও বিরতি দেয়া হয়েছে। গতকালকে শুক্রবারেও সংসদ চলেছে এবং তারপরে 15ই এপ্রিল পর্যন্ত, বুধবার পর্যন্ত সংসদের কার্যক্রম অধিবেশন স্থগিত করা হয়েছে। ডেডলাইন ছিল 12ই এপ্রিল। 12ই এপ্রিল পর্যন্ত সংসদের 1 মাস বয়সের ডেডলাইন ছিল। অর্থাৎ গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে 15 তারিখ পর্যন্ত সংসদ মুলতবি, এর মাধ্যমে সরকারের প্রথম 1 মাসের ডেডলাইন সমাপ্ত হয়ে গেল। প্রফেসর ইউনূসের জারিকৃত বহু মেটিকুলাস অধ্যাদেশ সেগুলো মৃত হয়ে গেল এবং প্রফেসর ইউনূসের স্বপ্নের গণভোট, স্বপ্নের সাংবিধানিক পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এগুলো সব কিছুই ভেস্তে গেল, বাতিল হয়ে গেল। এবং এই যে অলিখিতভাবে অটোমেটিক বাতিল হয়ে যায়, সংসদের সংবিধান বলছে যে অধ্যাদেশগুলো যদি সংসদের অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে, সেই 30 দিন কিন্তু 30 কার্যদিবস নয়, 30 ক্যালেন্ডার ডে, এই 30 দিনের মধ্যে যদি সেগুলো গৃহীত না হয় তাহলে সেগুলো অটোমেটিক বাতিল হয়ে যায়। এবং সেই ধারা মোতাবেক প্রফেসর ইউনূসের বহু টাকা, রাষ্ট্রের প্রায় 1,500 কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে যে গণভোটের আয়োজন, সেটা বাতিল হয়ে গেল। কি হলো তাহলে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? গতকালকেও সংসদ সদস্যদের আমরা দেখেছি, বিরোধী দলের সদস্যদের দেখেছি ওয়াকআউট করতে। এখন পর্যন্ত কতটা তাহলে অধ্যাদেশ পাশ হলো, কতটা অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপিত হলো, নিশ্চিত করেই কতটা অধ্যাদেশ বাতিল হয়ে গেল এবং সেই বাতিল হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে প্রফেসর ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম সংসদের কার্যক্রম মুলতবি করা হয়েছে 15 তারিখ বুধবার পর্যন্ত। এই তথ্য নিশ্চিত করছে এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বুধবার বেলা 11টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা। তার মানে 30 কার্যদিবসের সমাপ্তি ঘোষণা করা হয়েছে 10 তারিখে। 12 তারিখ পর্যন্ত 30 কার্যদিবসের ব্যাপার ছিল, সেটা 10 তারিখেই শেষ হয়ে গেল এবং শুক্রবারে অতিরিক্ত সংসদের অধিবেশন ডেকে সেটা শেষ করে দেয়া হলো। এই সময়ে কি হলো, ভেতরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 11টা পর্যন্ত 15 তারিখ সেটা মুলতবি করা হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন বীর বিক্রম তিনি এই ঘোষণা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 13তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর উপরে দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ হয়ে যায়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিত এবং 15টি সংশোধিত আকারে যে উপস্থাপন করবে বলেছে। আমরা গতকালকে পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে যে 91টি বিল পাশ হয়েছে। তাহলে বাকিগুলোর পরিণতি কি হলো? 91টা যদি হয়ে থাকে তাহলে কিন্তু 42টা বাকি থাকে। 42টা অধ্যাদেশই কি বাতিল হয়ে গেল? কি বলছে গণমাধ্যম? চলুন আর একটা গণমাধ্যমের আশ্রয় নিই, যেটা সারাবাংলা.net। তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সংসদে 91টি বিল পাশের মাধ্যমে 120টি অধ্যাদেশ নিষ্পত্তি, অর্থাৎ 120টা অধ্যাদেশের নিষ্পত্তি হলো। কোনোটা পাশ হয়েছে, কোনোটা পাশ হয়নি। যে সেগুলো সংশোধিত আকারে 120টা অধ্যাদেশ এই 91টা বিলের মধ্যে সংযোজন করা হয়েছে। 91টা বিলে পরিণত করা হয়েছে এই 120টা অধ্যাদেশ। 120টা অধ্যাদেশ যেগুলোর মধ্যে আমরা দেখেছি যে 7টা অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। গণমাধ্যম বলছে যে প্রফেসর ইউনূসের 133টা অধ্যাদেশের মধ্যে 20টা অধ্যাদেশ বাতিল হয়ে গেল। মানে গতকালকে সেগুলো সংসদে উপস্থাপন হয়নি, সেগুলো নিয়ে আলোচনা হয়নি, পক্ষে বিপক্ষে কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি, মানে সেগুলো অটোমেটিকলি বাতিল। এবং সেই অটোমেটিকলি বাতিলের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে গণভোট, সাংবিধানিক পরিষদ গঠনের যে ব্যাপারগুলো, এগুলো। গণমাধ্যম কি বলছে? অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা দেওয়ার কাজ শেষ করেছে জাতীয় সংসদ, অর্থাৎ দ্য এন্ড। এরপরে আর ওই অধ্যাদেশগুলোর কার্যকারিতা থাকছে না। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সহ 113টি অধ্যাদেশকে 87টি বিল পাশের মাধ্যমে অনুমোদন দেয়া হয়েছে।
113টি পাশ করা হয়েছে, কিন্তু বেশিরভাগই সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছিল যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের মাধ্যমে, সেটা সংশোধন করা হয়েছে। গতকালকে জুলাই জাদুঘর অধ্যাদেশ চরমভাবে সংশোধন করা হয়েছে, যেটা নিয়ে বিরোধী দল ওয়াকআউট পর্যন্ত করেছে, এগুলো আমরা দেখেছি। এর 87, তাহলে 91টি বিলের আর 4টি কি? চারটি পৃথক বিল পাশের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন সহ 7টি অধ্যাদেশকে বাতিল করা হয়েছে। 7টি অধ্যাদেশকে বাতিল করা হয়েছে, আর 87টি 113টি অধ্যাদেশকে পাশ করা হয়েছে 87টি বিলের মাধ্যমে। তার মানে 113টি যেটা পাশ হলো, বাকি এই 7টি যেটা আনুষ্ঠানিকভাবে সংসদে ভোটের মাধ্যমে বাতিল করা হলো, বাকি 13টি অটোমেটিকলি বাতিল হয়ে গেল। মোট 20টি বাতিল হয়ে গেল। এই যে বাতিল 91টি বিশের মাধ্যমে, 91টি বিলের মাধ্যমে যে 113টি অধ্যাদেশ পাশের ঘটনা দেখলাম এবং 7টি বাতিলের ঘটনা দেখলাম, বাকি 13টা উত্থাপিত হয়নি এবং সেগুলো অটোমেটিকলি বাতিল হয়ে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হলো সেটা হচ্ছে গণভোটের আর কোনো কার্যকারিতা থাকলো না। এই যে গণভোট, মেটিকুলাস ডিজাইনে 4টা প্রশ্ন দিয়ে একই উত্তর চাওয়া, যেটা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন যে 4টা প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর হতে পারত। 4টা প্রশ্নের মধ্যে ধরে নিলাম 3টাতে আমার সম্মতি রয়েছে, 1টাতে আমার সম্মতি নেই, তাহলে আমি কোনটাতে ভোট দেব? হ্যাঁ ভোট দেব নাকি না ভোট দেব? আমি হ্যাঁ ভোট দিলে তো আমার যেটাতে সম্মতি নেই সেটা সহ পাশ হবে, তাহলে আমাকে বাধ্য করা হয়েছে গণভোটে হ্যাঁ ভোট দিতে। এভাবে তিনি প্রফেসর ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনকে জাতির সঙ্গে, ভোটারদের সঙ্গে প্রতারণা বলেছেন। সেই প্রতারণার যে আয়োজন, সেই আয়োজনটা অবশেষে আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেল এবং প্রফেসর ইউনূসের স্বপ্নের যে সাংবিধানিক পরিষদ গঠন টঠন, সংসদকে বাধ্য করা, জুলাই সনদের ব্যাপারে সংবিধান সংস্কার করতে বাধ্য করা, এই ব্যাপারগুলো সব কার্যক্রম বাতিল হয়ে গেল। এর সাথে ওই গুম কমিশন সহ, বিচার বিভাগের সচিবালয় সহ অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো বাতিল হয়ে গেল, যেগুলোর মধ্যে অবশ্য অনেকগুলো গৃহীত হলে ভালো হতো, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, গুম কমিশন, দুদক আইন, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। মানবাধিকার কমিশন, বেশ গুরুত্বপূর্ণ অনেক ব্যাপার ছিল যেগুলো পাশ করলে ভালো হতো, এরকমটাও আলোচনা রয়েছে। সেই দীর্ঘ আলোচনায় আমরা যেতে চাই না। আমরা মূলত যে পয়েন্টটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের এক গুঁয়ে জেদের কারণে বিএনপির মতামত অগ্রাহ্য করে যে গণভোটের আয়োজন প্রফেসর ইউনূস করেছিলেন এবং রাষ্ট্রের প্রায় 1,500 কোটি টাকা অতিরিক্ত সাধারণ নির্বাচনের সঙ্গে অতিরিক্ত ব্যয় করেছিলেন তিনি, এবং গণভোটের পক্ষে প্রচারণার জন্য ওই মেটিকুলাস মোস্তফা সরোয়ার ফারুকীদের মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে রাষ্ট্রের টাকা নষ্ট করেছেন। এই টাকার হিসাবগুলো তাহলে কে দেবে? গণভোট বাতিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, গণভোট করতে যে টাকা রাষ্ট্রের খরচ করা হয়েছে সেই টাকার জন্য, সেই টাকা কি প্রফেসর ইউনূসকে জরিমানা করা হবে? প্রফেসর ইউনূস দেবেন? তার নিজের তহবিল থেকে এই 1,500 কোটি টাকা কি তিনি রাষ্ট্রকে দেবেন, ফেরত দেবেন? আমার মনে হয় যে কোনো না কোনো একটা সময় কেউ না কেউ হয়তো প্রফেসর ইউনূসের কাছে এই টাকাটা ফেরত চেয়ে, রাষ্ট্রের কোষাগারে ফেরত চেয়ে হয়তো আদালতে একটা মামলা কিংবা রিটও করে বসতে পারেন। সেরকম একটা বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে তিনি বোধহয় পড়ে গেলেন। বিরোধী দল যারা সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন, সেই শপথগুলো অবৈধ হয়ে গেল। তাহলে কি হতে চলেছে সবকিছু মিলিয়ে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, এরপরে কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্দোলনের মুখে 2025 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। সন্ত্রাস বিরোধী আইনে এই বড় দলটির কার্যক্রম নিষিদ্ধ করে দেয় সে সময়কার সরকার। তখন এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। বর্তমানে যারা সরকারে রয়েছে, যে দলটি বিএনপি, তারাও এর সমালোচনা করেছিল এবং তারা বলেছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি হয়,
করতেই হয়, আওয়ামী লীগকে যদি নিষেধাজ্ঞা দিতে হয় সেটা আদালতের মধ্য দিয়ে করতে হবে, আদালতে প্রমাণ হতে হবে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, এবং এরপর আদালত সিদ্ধান্ত দেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে। কিন্তু নির্বাহী আদেশে কিংবা সরকারের আদেশে সন্ত্রাস বিরোধী আইনে একটি দলের নিষেধাজ্ঞা হোক, এরকমটা রাজনীতির বা গণতন্ত্রের জন্য একটা প্রতিবন্ধকতা, এরকম কথাবার্তা বিএনপি সেই সময় বলেছিল। বিএনপি যখন এই কথাগুলো বলেছে তখন আওয়ামী লীগের যে তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির উপর একটা বিশ্বাস পেয়েছে। তাদের এক্সপেকটেশন ছিল এই দলটি যদি পরবর্তীতে নির্বাচনে সরকার গঠন করে বিএনপি, তাহলে সম্ভবত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে এবং আওয়ামী লীগকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে দেবে বা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। যে বিচার কার্যক্রম চলছে সেই বিচার কার্যক্রম চলবে, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে না, দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে না। কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকার যে একটি বিতর্কিত আইনে বিতর্কিত সিদ্ধান্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং এর উপর যে একটা অধ্যাদেশ জারি করলো, সেই অধ্যাদেশটি বিল আকারে সংসদে এনে পাশ করেছে বিএনপি সরকার। অর্থাৎ যে সন্ত্রাস বিরোধী আইনে যেখানে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে যে আইনে, সেই আইনটি পাশ করেছে বিএনপি সরকার। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকছে এবং ওই আইনটিও থাকছে যে আইনের মধ্য দিয়ে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা করা যাবে বা রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে। এরপরই আলোচনা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। তাহলে কি আওয়ামী লীগ 2024 সালের জুলাই আগস্টে যে ঘটনা ঘটিয়েছে, মানুষের উপর যে নির্বিচারে যে হামলা চালিয়েছে এবং তাদের হুকুমে পুলিশ বা অন্যান্য বাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে মানুষের উপর হামলে পড়েছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা যেতে পারে বা নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে 1971 সনে জামায়াতের যে ভূমিকা, যারা এখন বর্তমানে সংসদে বিরোধী দল, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে। এবং জামাতও ভেতরে ভেতরে একটু ভয়ে আছে যে এই আইনটি বা এই বিলটি, অধ্যাদেশটি যে সংসদে আইন আকারে পাশ হলো, এর মধ্য দিয়ে কি ভবিষ্যতে বিএনপি জামাতকে কন্ট্রোল করার জন্য কি এই আইনটি ব্যবহার করবে। জামাতের সামান্য সংশয় থাকলে খুব আহামরি ডর ভয় নেই, কেননা বিএনপিকে রাজনীতি করতে হলে এখানে জামাতকে লাগবে, কেননা তার তো একটা বিরোধী শক্তি লাগবে। এই বিরোধী দল ছাড়া তো সেটা পালিত হোক কিংবা ধরেন অল্প শক্তির হোক বা বিএনপিকে হারানোর মতো না হোক, এরকম বিরোধী দল বিএনপি দীর্ঘদিন চাইবে। আওয়ামী লীগ না থাকুক এবং জামাতের মতো একটা বিরোধী দল দীর্ঘদিন থাকুক, যারা এই বারবার নির্বাচন করবে এবং বিএনপির কাছে হারবে। বিএনপির যে ভোট আছে কমিটমেও যদি যায় কিছু, কিন্তু সংসদ নির্বাচনে জয়ের মতো ভোট তাদের আগামী আরো 2-3টি নির্বাচনেও থাকবে বলে তারা মনে করে। অর্থাৎ তারা এই খর্বশক্তি জামাতকে চায় রেদার দেন আওয়ামী লীগ। সেই কারণে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকে মনে করেন। আবার বারবার যখন জামাত খুব বেড়ে যাবে বা জামাত যখন অনেক কথা বলবে বা যখন বিএনপিকে কঠিন চ্যালেঞ্জ দিবে, ওই আইনটির ইউজ হতে পারে, এই সামান্য একটু শঙ্কা জামাতের মধ্যেও রয়েছে। নির্বাচনের পরে জামাত মনে করছে তারা বিএনপির দ্বারা প্রতারিত হয়েছে, কেননা গণভোটের যে রায়, সেই রায় বা সংবিধান সংস্কার পরিষদ, যেটা শপথ বিএনপি নেয়নি এবং সংবিধান সংস্কার পরিষদ বলতে কিছু হচ্ছে না, যেটা হওয়ার কথা ছিল ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বা গণভোটের রায় অনুযায়ী। বিএনপি এর কাছে জামাত প্রতারিত হয়েছে বলে জামাতের তৃণমূল এবং কেন্দ্রীয় নেতারা, তারা যে সংসদে যারা বসছেন, তারাও এটা বলছেন। আবার আওয়ামী লীগ বলছে বিএনপি নির্বাচনের আগে বলেছে তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু এখন তারা সেই নিষিদ্ধের যে আইন বা অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি সংসদে পাশ করেছে। অর্থাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকুক, এটা তারা চাচ্ছে। এখন আওয়ামী লীগও মনে করছে তারা বিএনপির দ্বারা প্রতারিত হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের অন্তত কয়েকশো নেতা বলছেন যে তারা বিএনপির পক্ষে কাজ করেছেন নির্বাচনের আগে এবং নির্বাচনে বিএনপির জন্য ভোট চেয়েছেন, কিন্তু এখন সেই বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই আইনটি পাশ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ মনে করছে তারা প্রতারিত হচ্ছেন। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হইতে পারে যদি দুই প্রতারিত হওয়া, যারা মনে করছে তারা প্রতারিত হচ্ছেন বা প্রতারিত হয়েছেন বিএনপির দ্বারা, এই দুইটা শক্তি যদি এক হয়, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট খুব দ্রুতই পাল্টে যেতে থাকবে এবং পরিবর্তন হতে থাকবে আর কি। যদি এই দুইটা শক্তি একসঙ্গে না হয়, তাহলে বিএনপি আরো বেশ কিছুদিন বা কয়েক বছর আরামায়েশে বাংলাদেশে সরকার চালাবে এবং তারা ক্ষমতায় থাকবে, এরকমটাই বিশ্লেষকরা মনে করেন।
যদিও অনেকে মনে করে থাকেন জামাত এবং আওয়ামী লীগের এক হওয়া খুবই দুরূহ বিষয় এবং এটা প্রায় অসম্ভব, তবে রাজনীতিতে অসম্ভব এবং শেষ বলতে কোনো কিছু নেই, কিংবা সবকিছু শুরু বলতে কোনো কিছু নেই। রাজনীতিতে কখন যে কি পরিবর্তন হয়ে যায়, ক্ষমতার এই খেলায় যে আসলে কে যে কার সঙ্গে মিশে যায়, কে যে কি করে ফেলে, এটা বোঝা বড় দায়। এখানে পার্মানেন্ট কোনো বন্ধু, পার্মানেন্ট কোনো শত্রু, পার্মানেন্ট কোনো শেষ নেই। এখানে নানান কিছু ঘটতে পারে। এখন আওয়ামী লীগের নেতারা আসলে কি বলছেন বিএনপির এই বিষয়ে, আমি বিবিসি বাংলাতে একটা রিপোর্ট পড়লাম, যারা আসলে তারা হেডলাইনটা এইভাবে করেছে যে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা চাচ্ছেন কেন্দ্রীয় নেতারা ফিরে আসুক। যদিও তারা ফিরবেন কিনা এ নিয়ে বড় একটা প্রশ্ন থাকছে, কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূলের নেতারা তারা অনেকেই বলছেন যে নির্বাচনের আগে তারা বিএনপির সঙ্গে কাজ করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন অনেকেই। তারা চায় না মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি জামাত ইসলামী এই দেশে ক্ষমতায় আসুক, কিংবা তাদের যে আসন সেই আসনে এমপি হোক। সেজন্য তারা বিএনপির সঙ্গে মিলেমিশে জামাতকে ঠেকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তারা বিএনপিকে কেউ কেউ ভোটও দিয়েছেন। এরকমটাই অনেকে বলছেন। এই রিপোর্টের যদি আমি পড়ি, এখানে একজন বলছেন, আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলের একজন নেতা, আমাকে বিএনপির প্রার্থী নিজে ফোন দিয়েছিলেন। উনি বললেন এলাকায় আসেন, আমি এলাকায় যাওয়ার পর জামাতের প্রার্থীও আমার কাছে এসে ভোট চায়, তবে আমি কারো পক্ষে প্রচারণায় নামিনি। এটা বলছেন একজন। আরেকজন বলছেন তিনি প্রচারণায় নেমেছেন, বিএনপিকে ভোটও দিয়েছেন, তবে নির্বাচনের পর তিনি যে এক্সপেকটেশন করেছিলেন যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে বিএনপি সরকার সেটা করবে না, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু ঝটিকা মিছিল হলেও এখন সেটাও বন্ধ হয়ে গেছে এবং নির্বাচনের পরপর তারা কিছু কার্যালয় খোলার চেষ্টা চালালেও তাদের পরিস্থিতিটা এমন পর্যায়ে পৌঁছেছে, এলাকা ভিত্তিক পরিস্থিতি, আসলে তারা আসলে এখন আর ঘরের বাইরেও যেতে পারছে না, আত্মগোপনেই থাকতে হচ্ছে। যারা নির্বাচনের আগে পরে কিছু সময়ের জন্য এলাকায় ফিরেছেন তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং তাদের অনেকেই আবার আত্মগোপনে চলে গেছেন। পরিস্থিতি এখন এরকম। আমি দু একদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম, একটা রিপোর্টে আমি দেখতে পেলাম এরকম, রিপোর্টের হেডলাইনটা যে বিএনপি 17 বছরে 20 লাখ মামলা খেয়েছে বা 20 লাখ নেতাকর্মী কারাগারে গেছে, এরকম একটা রিপোর্ট। আর আওয়ামী লীগ 17 মাসে তাদের 2 লাখ অলরেডি কারাগারে, এরকম একটা, মানে আপনি যদি কম্পারিজন করেন ইতিমধ্যে আওয়ামী লীগ বেশি নির্যাতনের শিকার হয়েছে, ওইরকম একটা তথ্য সেই রিপোর্টে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর কি, বা উঠে এসেছেন। তো এই হইল পরিস্থিতি। এখন আওয়ামী লীগের যে ভোটার তারা কিছু ভোট তো বিএনপি কিংবা জামাত উভয় দলকেই দিয়েছে, যেখানে যে যেভাবে রাজনীতি করতে পেরেছে সেভাবেই দিয়েছে, কিন্তু ভুলটা হইল কোথায়? ভুলটা হইল বিএনপির কাছে এক্সপেক্ট করা যে বিএনপি আমাকে নির্বাচনের পরে অপশন দিবে রাজনীতি করার। বিএনপিকে আপনি দীর্ঘ 17 বছর নিপীড়ন চালিয়েছেন, সেই বিএনপি মানে যে যাই বলুক, আওয়ামী লীগকে যে যত বড় শত্রু মনে করুক, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু বিএনপি, বিএনপির সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ। এটা বাংলাদেশের রাজনীতির একেবারে চিরন্তন সত্য। এই দুটো একসঙ্গে হওয়া, একসঙ্গে মেলা বা তার দ্বারা হচ্ছে একে অপরের প্রতি সহনশীলতা দেখানো খুবই মানে দুরূহ বিষয় এবং এটা বাংলাদেশের রাজনীতিতে প্রায় অসম্ভব। রাজনীতিতে তো প্রায় অসম্ভব শব্দটি ভুল হলেও এদের ক্ষেত্রে অন্তত কিছু ক্ষেত্রে হইলেও এদের জন্য প্রযোজ্য। অর্থাৎ আওয়ামী লীগ নির্যাতন চালিয়েছে। অনেকেই বলেছিলেন নির্বাচনের আগে আওয়ামী লীগকে বিএনপি স্পেস দিবে, আমি সবসময় বলেছি দেবে না। এরা আসলে প্রতিশোধ নেবে কিংবা হচ্ছে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে যে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষিদ্ধ করে রেখেছিল সেই নিষিদ্ধটাকে তারা হচ্ছে বহাল রাখবে এবং হচ্ছে যেভাবে তাদের উপর নির্যাতন চলেছে, যে কায়দায় আইনের দোহাই দিয়ে, তারপরে হচ্ছে পুলিশ দিয়ে, ঠিক একইভাবে আওয়ামী লীগের উপর হবে এবং সেটা হচ্ছে। এবং জুলাই আগস্টে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতেই আসলে তারা ধরা পড়ছেন। যদিও এখন পর্যন্ত বিএনপিকে খুব আহামরি গায়েবী মামলার দিকে যেতে হচ্ছে না কিংবা হচ্ছে পলিটিক্যাল মামলার দিকে যেতে হচ্ছে না, তবে লিগালি থেকেই জুলাই আগস্টের মামলাতেই হচ্ছে আওয়ামী লীগকে এখন পর্যন্ত ধরা যাচ্ছে। তবে আওয়ামী লীগ যে এক্সপেকটেশন করেছে সেই এক্সপেকটেশনে পুরোপুরি প্রতারিত হয়েছে। তবে ওই যে বললাম, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ক্ষতি যেটা হলো, আপনি যদি দেখেন আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম বড় দল, সেটা বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো বড় দল এবং ভোট 1-2 টার্ম পরে হইলে হয়তো জিতেও যাইতে পারেন। অনেকেই বলতে পারেন এই নির্বাচনে থাকলেও জিতে যাইতেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এরকমই বলেন।
তবে এবারে নির্বাচনে ভোট কত শতাংশ পড়েছে? 59%। আমি জানি এবং আমি নিজেই এর প্রমাণ, আমি বিশ্বাস করি অনেক আওয়ামী লীগার শুধুমাত্র জামাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপিকে ভোট দিয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে বিএনপিকে অনেক জায়গায় রক্ষা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের ভোটাররা। আপনি যদি একেবারে আওয়ামী লীগের নেতারা নির্বাচনকে বয়কট করেছে, এর মধ্যেও 5 থেকে 10% আওয়ামী লীগের ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছে। টোটাল ভোট পড়েছে 59%, ধরলাম 60%। এর বাইরে যে 40%, সেই ভোট কোথায়? সেই ভোট কার? সেই ভোটের যদি 80% আওয়ামী লীগের হয়ে থাকে, বাকি 40%-এর 80% যদি আওয়ামী লীগের হয়ে থাকে, তাহলে বুঝে নেন আওয়ামী লীগের ভোট এখনো কত। এখনো কত মানুষকে আপনি রাজনীতি থেকে নিষিদ্ধ করলেন। আওয়ামী লীগ শুধু একটি সংখ্যা, একটি রাজনৈতিক দল, কিন্তু এই দলটি যারা করে তাদের সংখ্যা কত? আপনি যদি হিসাব করেন তাদের সংখ্যা একেবারে কম না। এখনো আপনি এই ভোটের যে হিসাব, সেই হিসাব মতে আমার কাছে 3 কোটি প্লাস আওয়ামী লীগের ভোটার রয়েছে। এখনো 3 কোটি প্লাস আওয়ামী লীগের ভোট রয়েছে। যদি আওয়ামী লীগের 5 থেকে 10% ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে থাকে, 40% ভোট তো পড়েনি। এর মধ্যে ধরেন 10% কেউ কখনোই ভোট দেয় না বা উপস্থিত হতে পারে না নানান কারণে। বাকি 30% তো আওয়ামী লীগের ভোটার। 5 থেকে 10% দিল, বাকি 30% কত হয় হিসাব করেন। 35% ভোট আওয়ামী লীগের। আপনি যদি ধরেন বাংলাদেশের টোটাল ভোটের 35% ভোট আওয়ামী লীগের হয়ে থাকে, আমি আরো কমাইলাম, 30% যদি আওয়ামী লীগের হয়ে থাকে, আপনি কত শতাংশ ভোটকে বা কত মানুষকে আপনি নির্বাচন এবং রাজনীতির বাইরে নিয়ে গেলেন? এই যে এই রাজনীতিটা বা এই নিষিদ্ধের রাজনীতি বা যেভাবে নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনিক বা নির্বাহী ক্ষমতায় যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আইন দিয়ে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য সুখকর নয়। আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে এত বড় দানবকে খুব সহজে মেরে ফেলা বা ধূলিসাৎ করে দেওয়া বা নাইছাই করে দেওয়া একেবারে সহজ হবে না, এবং আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনাই বেশি বলে মানুষ মনে করেন। আওয়ামী লীগের নেতারা এখানে এই রিপোর্টে বলছেন যে তারা ফিরবেন, সময় সুযোগের অপেক্ষায় রয়েছেন। তবে বাংলাদেশে এখনো বিএনপি শাসনামূলক গণতন্ত্র নাই, তারা এরকম কথাই বলছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা নিয়ে আমার খুব আহামরি মাথা ব্যথা নেই। তবে বাংলাদেশের অনেক মানুষ রাজনীতির বাইরে চলে গেছে, তাদের যে রাজনীতি করার যে গণতান্ত্রিক অধিকার, এটার বাইরে চলে গেছে এবং তাদের যে অধিকার সেটা লঙ্ঘন হচ্ছে। আমি মনে করি তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।